আজ আন্টিকে নাস্তায় চা বিস্কুট না দিয়ে আমাকে ভাত দিতে বলবে ফারদিন? টিউটরের মুখ নিঃসৃত কম্পয়মান কথা শুনে কলম থেমে গেল ফারদিনের। ভ্রু যুগল কুঁচকে নেত্রপাত করল টিউটরের অভিমুখে। মস্তিষ্ক তখনও সারমর্ম বুঝেনি। এক লাইনের বাক্যটা বুঝতেই খাতায় করতে থাকা সরল অঙ্কটা অসমাপ্ত রেখে একছুটে ভেতরে চলে গেল। অগোছালো চুল, গায়ে জড়ানো কুচকানো শার্ট, দুর্বলতায় চোখজোড়া মুদে আসছে। শরীরের তাপমাত্রা ক্ষণে ক্ষণে বাড়ছে যেন। চেয়ারে বসে থাকা দায় হয়ে পড়েছে মায়ানের। জ্বরের কারণে বাদে বাদে কেঁপে উঠছে শরীর। ফারদিনকে কথাগুলো বলার সময় বলে তো দিয়েছে। এখন ভীষণ লজ্জা করছে তার। আদৌ কি ভাতের কথা বলা ঠিক হয়েছে? বড্ড দ্বিধায় পড়ে গেল। এইদিকে ক্ষুধাও বেড়েছে ভীষণ। দেখ তানজিফ, তুই যদি ভেবে থাকিস এইভাবে আমার পিছে পড়ে থাকলে আমি তোকে ভালোবাসবো, তাহলে ভুল ভাবছিস। আপু ভাত দাও। ফারদিনের আওয়াজ পেয়ে ভরকে গেল পুষ্পিতা। দ্রুত কান থেকে মোবাইল নামিয়ে বালিশের তলায় রেখে দিল। 5 পড়ুয়া ইচড়ে পাকা ছেলেটা কিছু টের পায় তাহলে তিল থেকে তাল করবে। ঝেড়ে কেশে কণ্ঠস্বর স্বাভাবিক করল সে। একটু আগেই তো খাবার খেয়েছিস। টিচার এসেছে, বাহানা না করে পড়তে যা। জ্বালাবি না একদম, না হলে আম্মু আসলে বিচার দিব। দৃষ্টি সুচালো করল ফারদিন। তোমার কি মনে হয় আমি তোমার মতো রাক্ষস? টিচারের জন্য খাবার। মিথ্যে বলবি না একদম। ফারদিন নাক ফুলালো। আমি মিথ্যে বলছি না একদম। চাপা রাগ দেখালো পুষ্পিতা। আমি কিন্তু এখন গিয়ে উনাকে জিজ্ঞেস করব। ওকে আসো বলে দেরি না করে আবারও চলে গেল ফারদিন। ফারদিন প্রস্থান করতে পুষ্পিতা বালিশের তলা থেকে মোবাইল বের করে। তানজিফ এখনো লাইনে। ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হল পুষ্পিতার। তুই এখনো কল কাটিসনি? ওপাশ থেকে শোনা গেল মৃদু পুরুষালী গলার আওয়াজ। তুই তো আমাকে বিদায় দিসনি? চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার প্রয়াস চালালো পুষ্পিতা। ঘন ঘন নিঃশ্বাস নিল। তারপরও রাগ কমল না। হোয়াটসঅ্যাপে কল দিয়েছিস তো, তাই বিদায়ের অপেক্ষায় ছিলি। নাম্বারে কল দিল আর থাকতি না। চাল ফোন রাখো। ওপাশের উত্তরের আশা না করে তাড়াতাড়ি কল কেটে দিল পুষ্পিতা। সেই কলেজ লাইফ থেকে জীবনটা আমার তামা তামা করে দিল। কবে এই প্যারা থেকে মুক্ত হব আল্লাহ জানে। বিড়বিড় করতে করতে ফারদিনের রুমের দিকে অগ্রসর হল সে। দরজায় ঠকঠক শব্দ হতে ফারদিন আর মায়ান মাথা উঁচিয়ে নেত্রপাত করল দরজা বরাবর। মাথায় ওড়না চাপিয়ে দাঁড়িয়ে আছে পুষ্পিতা। পুষ্পিতার আসার কারণ বুঝতে পেরে ঘোরতর ত্রোপায় মাথা নুইয়ে ফেলে মায়ান। পরিপাটি, ফিটফাট আর ছিমছাম গরনের ছেলেটাকে হঠাৎ করে অগোছালো আর চক্ষু জোড়া লাল দেখে আতকে ওঠে পুষ্পিতা। বিলম্ব না করে প্রশ্ন করে বসল, আপনি কি অসুস্থ? কিতক্ষণ স্থির আর নিশ্চুপ থেকে মাথা ঝাঁকায় মায়ান। অসুস্থতার বিষয়টা বোধগম্য হতে ব্যতিব্যস্ত স্বরে পুনশ্চ প্রশ্ন করল, মেডিসিন নিয়েছেন? পীড়িত চক্ষে ক্ষণিকের জন্য পুনর্বার পুষ্পিতার অভিমুখে চাহনি নিক্ষেপ করে মায়ান। চোখে চোখ পড়তেই দৃষ্টি নত করে ফেলে। তপ্ত শ্বাস ফেলে মৃদু স্বরে আওড়াল, না। এবারে পুষ্পিতার কণ্ঠে শোনা গেল হাজারো আকুলতা। কাতর স্বরে বলল, আপনি এত কেয়ারলেস কেন? নিজের যত্ন নিতে জানেন না একদম। আরও কয়েকটা লাইন কণ্ঠনালী দিয়ে বের করতে গিয়েও করল না পুষ্পিতা। তার আগেই ফারদিনের তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ চাহনি নজরে পড়ল তার। নিজেকে সংযত করে নিল সে। ব্যগ্র কণ্ঠে পুনশ্চ বলল, আমাকে 20 মিনিট সময় দিন। আসলে আম্মু বাসায় নেই তো। আজ পোড়ানোর দরকার নেই। আপনি তো অসুস্থ। সেখানে আর দাঁড়িয়ে রইল না পুষ্পিতা।
দ্রুত পায়ে প্রস্থান করে। চেয়ারের অগ্রভাগে মাথা এলিয়ে চোখ বুজে রইল মায়ান। টিচার? ফারদিনের ডাকে চোখ মেলে তাকায় সে। চোখ খুলে রাখা দায়। তোমাকে না বলেছি আমাকে টিচার বলবে না, ভাইয়া বলে ডাকবে। মিষ্টি হাসল ফারদিন। অধরে হাসিটা বজায় রেখে বলল, আপনি আমার বেডে শুয়ে রেস্ট নেন, এভাবে থাকলে ঘাড় ব্যথা করবে আপনার। ফারদিন খাবার রেডি। চেয়ারের একটা কোণা শক্ত হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল পুষ্পিতা। মিনিট 7 বাদে ফারদিন আর মায়ান এলো ডাইনিংয়ে। মায়ান চোখে মুখে পানির ছাড় দিয়ে এসেছে। সম্মুখের চুলগুলো আধভেজা। কপাল আর ভ্রুর উপর পড়ে থাকা আধভেজা চুলের কারণে মায়ানের চোখমুখের মায়া যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকায় পুষ্পিতা। এই মায় ডুবেছে সে আরও আগে। আরও ডুবলে হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না, হারিয়ে যাবে অতল গহীনে। টেবিলের উপর সাজানো এক প্লেট গরম ভাত, মাছ ভুনা, ঘন ডাল, একটা ডিম ভাজা আর শুকনো মরিচের ভর্তা। পুষ্পিতা কয়েক পা পিছিয়ে দাঁড়ায়। মায়ান চেয়ারে বসে তার পাশে দাঁড়ায় ফারদিন। সে এক পিস মাছ মায়ানের প্লেটে তুলে দিতেই পুষ্পিতা নত স্বরে বলল, আম্মু আমার ওর জন্য মাছ আর ডাল করে দিয়ে গিয়েছিল। আমি ডিমটা ঠিকঠাক ভাজতে পারি, আর ভর্তা শর্টকাটে ইউটিউব দেখে পিষনিতে বানিয়েছি। অন্য কিছু রান্না করলে আপনি মুখেও নিতে পারতেন না, তাছাড়া সময়ও পাইনি। কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নিন। আরে নানা, সমস্যা নেই, মেসে তো শুধু মাছ আর ডাল দেয়, তাও মাঝে মাঝে মুখে তোলা যায় না। জ্বরের জন্য এখন ওগুলো বিষ মনে হচ্ছে। এক লোকমা মুখে দিয়ে মুখ বিকৃতি করে ফেলে মায়ান। এভাবে আছেন কেন ভাইয়া? ফারদিনের কথায় মাথা উঁচু করে মায়ানের অভিমুখে চাহনি নিক্ষেপ করে পুষ্পিতা। মায়ান কোনো রকমে মুখের খাবারটা গিলে নেয়। জ্বরের জন্য খাবার নিম পাতার মতো তিতা মনে হচ্ছে। তাহলে ভর্তা দিয়ে খান। মায়ানের কথা শেষ করার আগেই বলল পুষ্পিতা। শুকনো হেসে মাথা ঝাঁকায় মায়ান। আবারও মনোযোগ দেয় খাবারে। এবারে এক লোকমার পর আরেক লোকমা মুখে তুলতে নাজেহাল অবস্থা হয়ে গেল তার। ঝালে চোখের জলে আর নাকের জলে একাকার। পুষ্পিতা দৈবাত এক গ্লাস পানি মায়ানের মুখের সামনে তুলে ধরে। দিশা না পেয়ে তাড়াতাড়ি পানিটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। বেশি ঝাল হয়েছে? আসলে আমি এসব আন্দাজ করতে পারি না। কতটুকু লাগবে? বেশি ঝাল লাগলে এটা আর খাওয়ার দরকার নেই, অন্যগুলো দিয়ে খান। না না, ঠিক আছে, ঝাল হলেও এটাই বেশ লাগছে। প্রখর বিদ্রুপপূর্ণ চাহনি নিক্ষেপ করে ফারদিন। ব্যঙ্গ করে বলল, তুমি তো অখাদ্য খাইয়ে মানুষ মেরে ফেলবে। পুষ্পিতা কিছু বলার আগে মায়ান ধমকে ওঠে। কণ্ঠে সামান্য তেজ নিয়ে বলল, বড় বোনের সাথে এভাবে কথা বলে কেউ? সরি বলো। লিফট বাটনে চাপ দেওয়ার আগেই লিফটম্যান বলল, ছাত্রছাত্রীরা এখন লিফট দিয়া যাইতে পারব না, আজকের জন্য বড় স্যার নিষেধ কইরা গেছে। কথা শুনে কাদো কাদো চেহারা হয়ে গেল পুষ্পিতার। পাশে থাকা জারিন উত্তেজিত আক্রোশপূর্ণ গলায় বলল, স্যার যে মাঝে মাঝে এমন কেন করে সেটাই বুঝি না। লিফট তো না মনে হয় স্বর্ণের খনি। পুষ্পিতার কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠল। সিঁড়ি বেয়ে এখন 4 তলায় উঠব? আমি তো অল্প বয়সে পঙ্গু হয়ে যাব রে। ফাজিল পোলাপানগুলো প্রত্যেক ফ্লোরে বাটন চেপে রাখে আর রেগে যায় স্যাররা। বেগ পোহাতে হয় আমাদের মতো অসহায়দের। আকস্মাৎ কারো মুখে নিজের নাম শুনে চোখমুখের অসহায়ত্ব সরে গিয়ে কঠোরতা দেখা দিল। না শোনার ভান করে জারিনের হাতটা ধরে সিঁড়িতে পা রাখতেই তানজিফ দৌড়ে পুষ্পিতার পিছনে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলে,
ডাকছি শুনতে পাচ্ছিস না? ঘুরে দাঁড়ায় পুষ্পিতা আর জারিন। না, শুনতে পাইনি। আমি বয়রা। কে কি বলল কিছুই আমার কান অবধি আসে না। তানজিফ একটু লাজুক ভঙ্গিতে বলল, তুই বয়রা হলেও আমার সমস্যা নেই। তুই কানা হলেও আমার সমস্যা নেই। আমি তোকেই বিয়ে করব। এবারে পুষ্পিতার রাগ যেন আসমান ছুঁল। আশেপাশে তাকালো। যে যার ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত। এই তোর লজ্জা শরম নেই? এতবার রিজেক্ট করার পরও আমার পিছনে এভাবে ছাছড়ার মতো পড়ে আছিস কেন? না, এই শব্দটার মানে বুঝিস না? শুধু তোর জন্য ভার্সিটি আসতেও ইচ্ছে করে না। চাপা রাগ আর ক্রোধ পুষ্পিতার কণ্ঠে। জারিন পুষ্পিতার হাতটা শক্ত করে ধরে। ফিসফিসিয়ে বলল, তুই এসব কি বলছিস? নিজেকে সামলা। রাগে ক্ষোভে অযাচিত কিছু বলিস না প্লিজ। পরে কিন্তু আফসোস করবি। কথার আঘাত কিন্তু সবচেয়ে বড় আঘাত। জারিনকে হাত দিয়ে থামায় পুষ্পিতা। তোদের কাছে ও কঠিন ব্যক্তিত্বের অধিকারী হতে পারে, কিন্তু আমার কাছে যেটা বলেছি সেটাই। ওর এইসব কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করার বদলে বিরক্ত করছে। ও এই সহজ কথাটা কেন বুঝে না? বিষণ্ণ ক্লেশিত চোখে পুষ্পিতার দিকে চেয়ে রইল তানজিফ। আমি তোকে বিরক্ত করি? আমি ছাছড়া? যা, আমি আর তোকে বিরক্ত করব না। ইভেন তোর সামনেও আসব না। বেদনার্ত কণ্ঠে বলে উঠল তানজিফ। তুই আর আমার সামনে আসিস না। তোর উপস্থিতি আমার অসহ্য লাগে। পুষ্পিতা মুখে লাগাম দে প্লিজ। আশেপাশে সবাই দেখছে। তানজিফ আর কিছু না গটগটিয়ে উপরে চলে গেল। যেগুলোকে আজ বিরক্তি হিসেবে ধরে নিচ্ছিস, সেগুলো তোর বিষণ্ণ মুখে আবার হাসির কারণ না হয়ে দাঁড়ায়। এই বিরক্তিকর কাজগুলোকে না আবার মিস করিস। এমন দিন আমার না আসুক। প্রচণ্ড পেট ব্যথায় কুঁজো হয়ে শুয়ে আছে পুষ্পিতা। ভার্সিটি থেকে আসার পথে অতিরিক্ত ঝাল দিয়ে ফুচকা খেয়েছিল। সারা রাস্তা নাকের জলে চোখের জলে একসাথে করে বাসায় এসেছে। দরজা খুলে আফসানা হক মেয়ের এমন ভয়ার্ত মুখমণ্ডল দেখে হকচকিয়ে গিয়েছিলেন। বুকে আগলে নিয়ে শঙ্কিত তটস্থ গলায় প্রশ্ন করেন, কি হয়েছে মা? এভাবে কাঁদছিস কেন? রাস্তায় কেউ বাজে কথা বলেছে? পুষ্পিতা নাক টানতে টানতে জবাব দেয়, ঝাল দিয়ে ফুচকা খেয়েছিলাম মা, তাই। বাকি কথা শেষ করতে পারল না পুষ্পিতা, তার আগেই হুঙ্কার দিয়ে উঠেন আফসানা হক। ফাজিলের বাচ্চা, আমার সামনে আসবি না আর। সর সামনে থেকে। বিড়বিড় করতে করতে নিজের রুমে এসে ব্যাগটা ছুঁড়ে মারে পুষ্পিতা। কোথায় গিয়ে পড়েছে কে জানে। পোশাক না বদলে সেভাবেই শুয়ে পড়ল। এখনো সেভাবেই আছে। পেটে ব্যথা কমেছে? আফসানা হক প্রশ্ন করলেন পুষ্পিতাকে। নিভু নিভু চোখে এপাশ ওপাশ মাথা নাড়ে সে। অর্থাৎ এখনো কমেনি। দাঁতে দাঁত পিষেন আফসানা হক। ফাজিলের বাচ্চা, আর খাবি ফুচকা? কত নিষেধ করি বাইরের কিছু খাওয়ার দরকার নেই। আমার কথা শুনলে তো। 2 দিন পরে বিয়ে দিব, কিন্তু এখনো জানে না কোনো খাবার কি পরিমাণে খেতে হবে। কাঁথার নিচ থেকে কুমিরের মতো মাথা বের করে সে। ভ্যাবলাকান্তের মতো হাসি দেয় আফসানা হককে রাগানোর জন্য। সন্ধ্যায় আবারও ফারদিনকে নিয়ে যাব ফুচকা খাওয়ার জন্য। বলতে দেরি আর আফসানা হকের পা থেকে জুতো খুলে পুষ্পিতার দিকে ছুঁড়ে মারতে দেরি হল না। আহ, মা লাগলো তো। আফসানা হক মৃদুস্বরে রোদন শুরু করলেন। 2টা আমাকে একবারে জ্বালিয়ে শেষ করে দিল। ছোটটা তো জ্বালায় জ্বালায়, সাথে বড়টা আরো বেশি জ্বালায়। 100 বাচ্চাও এমনে জ্বালায় না। আধ ঘন্টা সময় দিলাম।
গোসল শেষ করে যদি ভাত খেতে না আসিস খবর আছে। বাপের মতো খবিশ হয়েছে। 7 দিনে একবার গোসল করে, সাথে গন্ধের জন্য টিকা যায় না। আম্মু কি শুরু করছো? পাশের রুমে তোমার ছেলের টিচার এসেছে। তুমি আমার মান সম্মানের পিণ্ডি চটকাচ্ছ কেন? বিরক্তি নিয়ে বলে পুষ্পিতা। তোর আদৌ মান সম্মান আছে? আধ ঘন্টার মধ্যে গোসল শেষ না করলে আমার জুতা তোর গাল। একটা বাড়িও মাটিতে পড়বে না। পুষ্পিতা ধাত বলে বিছানা ছাড়ল। দেখ, এইভাবে সরল অঙ্ক করলে তো মিলবে না কখনো। আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী। ফারদিনকে অঙ্ক করাতে ব্যস্ত মায়ান। মুখাবয়বে গম্ভীরতা বিদ্যমান, দৃষ্টিতে তীক্ষ্ণতা। আসবো বাবা। মেয়েলি গলার স্বর শুনে দরজার দিকে তাকালো মায়ান। মুখের গম্ভীরতা সরিয়ে নিঃশব্দে ওষ্ঠজোড়া প্রসারিত করল। বিনীত স্বরে বলল, অনুমতি নিচ্ছেন কেন আন্টি? প্রশ্নের জবাব না পড়ার টেবিলে কাছে এসে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করেন আফসানা হক। রাতে আর জ্বর আসেনি তো বাবা? না আন্টি, আর আসেনি। আফসানা হক মায়াভরা কণ্ঠে বললেন, আজ আর পোড়ানোর দরকার নেই। কিন্তু আন্টি এখনো তো 1 ঘন্টাও হয়নি। তাতে কি? কাল কি খেয়েছ না খেয়েছ, আমি তো আর বাসায় ছিলাম না। আজ তোমার জন্য হালকা রান্না করেছি, চলো ডাইনিংয়ে। আন্টি, কোনো কথা না, তাড়াতাড়ি এসো। গতকালের সেই কথাটার জন্য নিজের কাছে নিজেকেই ছোট লাগছে মায়ানের। জ্বরের ঘোরে এমন একটা কথা বলে ফেলবে বুঝতেই পারেনি। একেবারে জড়বস্তুর ন্যায় সেখানেই বসে রইল সে। মেঝেতে ফাঁক হলে হয়তো টুকুস করে লাফ দিয়ে দিত। মাথা নুইয়ে খেয়ে চলেছে মায়ান। ভয়ঙ্কর লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে সে। পাশে আফসানা হক খালি গ্লাসটায় পানি ঢেলে বললেন, প্রতি শুক্রবার আমাদের বাসায় তোমার দাওয়াত। না, শুনব না। আসতে হবে মানে আসতেই হবে। প্রতিদিন তো বিকেলে আসো, সেজন্য দুপুরের খাবারের কথা বলতে পারি না। শুক্রবার দিন নামাজ পড়ে সোজা আমাদের বাসায় চলে আসবে। এবারে লজ্জা যেন জেকে ধরল মায়ানকে। প্লেটে আঙ্গুল নাড়াচাড়া করতে লাগে। আফসানা হক মায়ানের অবস্থা বুঝতে পারলেন। মায়ানকে একটু স্বাভাবিক করতেই বললেন, তোমাকে এই কথাটা আরও আগেই বলে দিতাম। আসলে আমার ইছড়ে পাকা ছেলের টিচার 3 থেকে 4 মাসের বেশি টিকে না। তুমি আমার ছেলের কাছে পাশ করছ। তাছাড়া আমার মেহমানদারি করতে ভালো লাগে। মনে করো, একজন মা একটুখানি ভালোবাসা দিচ্ছে তোমায়। তুমি পড়ানোর পর থেকে আমি ফারদিনের পার্থক্যটা দেখি তো। ও একটু একটু করে পড়ায় মনোযোগী হচ্ছে। কোনো মায়ের ভালোবাসা নিশ্চয়ই ফিরিয়ে দিবে না? পানি পূর্ণ গ্লাসটা মায়ানের মুখের সামনে ধরে পুনশ্চ বলল, আসবে তো? টলমল চোখে তাকালো মায়ান। তুমি ভেবো না কালকের ইনসিডেন্টের আমি এসব বলছি। আজকাল গার্ডিয়ানদের নিয়ে হোম টিউটরের অনেক অভিযোগ থাকে। তারপর হাসিমুখে বললেন, তোমাকে না হয় সেই অভিযোগ করা থেকে অব্যাহতি দিলাম। রাতে একটা কল করে আপনার শারীরিক অবস্থার কথা বললে কি খুব ক্ষতি হয়ে যেত? বাসা থেকে মাত্রই বের হয়েছে মায়ান। আকস্মিক কথায় হকচকিয়ে গেল। এক পলক তাকালো পুষ্পিতার চোখের দিকে। চোখে চোখ পড়তেই দৃষ্টি নামিয়ে ফেলে সে। জুতোজোড়া পায়ে দিয়ে কিছুটা কর্কশ গলায় বলে, আন্টি কল করাতে আমি বলে দিয়েছি, তাই আলাদা করে কাউকে বলার প্রয়োজন মনে করিনি। এক আকাশ সমান অভিমান নিয়ে পুষ্পিতা তাকিয়ে আছে মায়ানের দিকে। মায়ানের দৃষ্টি অন্যদিকে। সিঁড়ির কাছে যেতেই বিকট শব্দে দরজা আটকে দিল। পা থেমে যায় মায়ানের। ভেতর থেকে বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। সে অভিমান বুঝে।
অভিমানী চোখের ভাষা বুঝে। তবে নিম্নবিত্ত ছেলেদের ভালোবাসতে মানা। পা চালিয়ে রাস্তায় নেমে এলো সে। রিকশা ডাকতে গিয়েও ডাকল না। ওয়ালেটে 100 টাকা আছে। টিউশনির বেতন পেতে আরও 3 দিন। এই 3 দিন এই 100 টাকা দিয়েই চলতে হবে। মেসের উদ্দেশ্যে হাঁটা শুরু করল সে। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে মায়ান। দরজা ভেরানো। আতিক রুমে ঢুকেই মায়ানের মাথার কাছে এসে দাঁড়াল। কিরে, জ্বর কি আবার আসলো? কপাল থেকে হাত নামিয়ে আতিকের দিকে তাকালো মায়ান। বিষণ্ণ স্বরে বলল, না। তাহলে এই অসময়ে শুয়ে আছিস যে? উঠে বসে সে। আজ মেয়েটাকে কঠোর গলায় কতগুলো কথা বলেছি। আতিক গায়ের শার্ট খুলে স্ট্যান্ডে রাখল। মায়ানের দিকে মুখ করে বলল, অস্বীকার করতে পারবি মেয়েটাকে তোর ভালো লাগে না? বুক গলিয়ে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। গরিবদের ভালোবাসায় জোড়াতে নেই। টাকা থাকে না। মেয়ের বাপ মাও বিয়ে দিতে চায় না। পড়াশোনার জন্য শুধু আমিই শহরে। আমার পরিবার গ্রামে। নিজেদের এক টুকরো জমিও নেই। মানুষের জমি বর্গা চাষ করে আব্বা। বছরে 2 বার ধান তুলে উঠানে। কোনো মেয়ে এসব করতে চাইবে না। আর শহরের মেয়েরা গ্রামে গিয়ে মানিয়ে চলতে পারে না। কেন ভাই, তুই কি চাকরি বাকরি করবি না? আর তুই কি বিয়ে করবি মেয়েটাকে দিয়ে ধানের কাজ করানোর জন্য? অবশ্যই করব, তবে আমার বাবা মায়ের পছন্দ গ্রামের সব কাজ জানা নিপুণা মেয়ে। শহরে বউ রাখার পারমিশন তারা কখনো দিবে না। তারাও শহরে এসে থাকবে না। সেজন্য মনের চাহিদা মনেই চাপা দিয়ে দিয়েছি। আমি মেয়েটার অব্যক্ত কথাগুলো চোখে স্পষ্ট দেখতে পাই। বিছানা ছেড়ে দাঁড়ায় মায়ান। চেয়ার টেনে বসে বইয়ের একটা পাতা উল্টালো। বইয়ের ভাঁজে থাকা কলমটা হাতে নিয়ে চেয়ে রইল কলমটার দিকে। কণ্ঠে মায়া ঢেলে আওড়াল। মেয়েটার চাহনি মারাত্মক। ঘায়েল করতে সক্ষম। আমি ডুবেছি সেই মায়ায়। তবে বলতে বারণ। দারিদ্রতার জাতাকলে চাপা পড়ে থাকুক আমার অনুভূতি। পারিবারিক চাপ নিয়ে আছি। অন্য চাপ নেওয়ার সাহস নেই। আতিক মায়ানের কাঁধে হাত রাখতেই তপ্ত শ্বাস ফেলল সে। আতিক নমনীয় স্বরে বলল, অনুভূতির কথা চেপে রাখতে নেই। যখন দিন বদলে যাবে, একটু প্রতিষ্ঠিত হবি, তখন বড্ড আফসোস হবে। বারবার মনে হবে, ইস, বলে দিল হয়তো মেয়েটা আমার হতো। নিজেদের সুন্দর একটা পৃথিবী হতো। ভালো কথা বলছি, হয় তুই বলে দে, না হয় তাকে বলার সুযোগ দে। আফসোসের রাস্তা তৈরি করিস না। না বললে থাকবে আফসোস, আর বললে থাকবে যন্ত্রণা। আমার উভয় সংকট দুস্থ। মেয়েদের অদ্ভুত ক্ষমতা থাকে। এই ক্ষমতা অদৃশ্যমান। এরা পানির মতো। যেই পাত্রে রাখা হয় সেই আকার ধারণ করে। এরা হাজারো কষ্ট সয় স্বামীর ঘর করে। ভিন্ন পরিবেশে গেলে মানিয়ে নেওয়া হয়তো কষ্ট। তবে তারা মানিয়ে নেয়। মিশে যায় ভিন্ন পরিবেশের প্রতিটা মানুষের সাথে। তবে তার জন্য প্রয়োজন স্বামী নামক মানুষটার একটু সাপোর্ট। ওই মানুষটা থাকলে সবকিছু মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। ভেবে দেখ কি করবি। জমকালো আয়োজন। আশেপাশে অনেক পরিচিত অপরিচিত মানুষ ঘোরাঘুরি করছে। কারো চোখে চোখ পড়লেই রেডিমেড হেসে অন্যদিকে চলে যাচ্ছে পুষ্পিতা। প্রাণপ্রিয় বান্ধবী সুমনা এহমাদের সাথে খোশগল্পে মগ্ন আফসানা হক। মা, জারিন মনে হয় আসবে না। আমার একা একা একদম ভালো লাগছে না। আমি বাসায়। আফসানা হক চোখ রাঙানি দিতে দেরি আর ঠোঁটে আঙুল দিয়ে রোবটের মতো হয়ে যেতে দেরি হল না। জারিন আসেনি তো কি হয়েছে? তানজিফ তো আছে। যা ওর সাথে গিয়ে আড্ডা দে। আমার শত বিরক্তির কারণ তো ওই বেয়াদবটাই।
তোমার বান্ধবীর গুণধর ছেলে আমাকে জ্বালিয়ে শেষ করল। বিড়বিড় করে আওড়াল পুষ্পিতা। কিছু বললি? আমার শাড়ি পরে হাঁটতে কষ্ট হচ্ছে। তাহলে আমার মাথা না খেয়ে কোথাও চুপচাপ বসে থাক। বহুদিন পরে সবাই একটু একসাথে হয়েছি। আর জ্বালাতে আসবি বাসায়, তোর উপর ঘূর্ণিঝড় বয়ে যাবে। মুখ কালো করে সেখান চলে গেল পুষ্পিতা। একটু নিরিবিলি পরিবেশ খুঁজতে লাগল, যদিও পাওয়া দুষ্কর। সব জায়গায় মানুষ গিজগিজ করছে। মিসেস তানজিফ নৌশাদ? পা চলা বন্ধ হয়ে গেল পুষ্পিতার। থমকালো সে, চোখ বন্ধ করে নিল বিহবলতায়। তুই কিন্তু বলেছিস আমাকে আর জ্বালাবি না। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তানজিফ। চোখ দুটি হাজারো ভালোবাসার কথা বলতে চায়। তানজিফের গভীর আসক্তি ভরা দৃষ্টিতে হকচকিয়ে গেল পুষ্পিতা। ফাঁকা ঢুক গিলে অন্যদিকে তাকালো সে। আমি তো তোর নাম ধরে ডাকিনি। আর তুই তো আমার বউও না। তাহলে এমন থমকে গেলি কেন? মিসেস তানজিফ নৌশাদ হওয়ার ইচ্ছে আছে নাকি? আমি কিন্তু এখন আন্টির কাছে বিচার দিব। আড়মোড়া ভাঙে তানজিফ। পুষ্পিতার কথাটাকে যেন ফু দিয়ে উড়িয়ে দিল। তোকে বিরক্ত করব না, তোর সামনে আসব না, এই কথাগুলো জাস্ট কালকের জন্য ছিল। অলরেডি 24 ঘন্টা পার হয়ে 32 ঘন্টা হওয়ার পথে। তাই তানজিফ আবার আগের ফর্মে। রাগে চোখমুখ লাল হয়ে যাচ্ছে পুষ্পিতার। হাতে থাকা ছোট্ট পার্সটা চেপে ধরল। আমি তো কাউকে বিরক্ত করতে যাইনি। মহারানী নিজে তার সাম্রাজ্যে পা দিয়েছেন। রাজাকে একটু দুষ্টুমি করতেই হয়। কোথা থেকে দৌড়ে গিয়ে একটা গোলাপ নিয়ে আসলো। চারপাশে একটু নজর বুলালো। এই দিকে আপাতত কেউ নেই। একটু বাদে কেক কাটবে সবাই, সেই দিকে। নমনীয় আবেগী কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত ফুলটার জন্য আরেকটা ফুল। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে পুষ্পিতা। দৃষ্টিতে প্রখরতা বিদ্যমান। উহুম উহুম। কেউ না দেখলেও আমি দেখে ফেলেছি। তুই দেখলে সমস্যা নেই, চোখ টিপ দিয়ে বলল তানজিফ। তুই কি ফুলটা নিবি না? হাত গুটিয়ে নিরুত্তর রইল পুষ্পিতা। আচ্ছা থাক, হবে না। দুটো ফুলই আমার থাক। একটা এখনের জন্য, আর জীবন্ত ফুলটা ভবিষ্যতের জন্য। বাই দা ওয়ে, তোকে আজ পার্পেল জামদানিতে পুরো বউ বউ লাগছে। আর এই যে রাগ করে নাক ফুলিয়ে আছিস, আমার বুকের এইখানটায় লাগছে। হবু ননদের জন্মদিনের পার্টিতে এসে কেমন লাগছে মহারানী? কঠিন দৃষ্টিতে তাকায় জারিনের দিকে পুষ্পিতা। এভাবে তাকাস না প্লিজ। আমি মেয়ে হয়ে ঘায়েল হয়ে যাচ্ছি, আর বেচারা তানজিফ যে নিজেকে কন্ট্রোল করে রেখেছে এটাই অনেক। দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে পুষ্পিতা আওড়াল। আমি এই জন্য এখানে আসতে চাইনি। বাবার সাথে বাসায় থাকতে চেয়েছি। তার উপর মা আবার এই শাড়ি পরিয়ে নিয়ে এসেছে। জুসের গ্লাসে আয়েসি ভঙ্গিতে চুমুক দিল জারিন। আমার মনে হয় জানিস, তারা দুই প্রাণপ্রিয় বান্ধবী বেআইন হওয়ার ধান্দায় আছে। বাজে বকা বন্ধ করবি? ছেলেটা তোর পিছনে এভাবে পড়ে আছে। তুই রাজি কেন হচ্ছিস না? তোর ভাইয়ের ওই অ্যাটিটিউডওয়ালা টিচারের জন্য? তানজিফ কারো সাথে খুব হেসে হেসে কথা বলছে, সেই দিকে তাকালো পুষ্পিতা। অপলোক, অনিমেষ। ফারদিনের টিচার তো এসেছে কয়েক মাস। তানজিফ আমাকে ভালোবাসার কথা বলেছে কলেজ লাইফে। বিশ্বাস কর, আমি হাজার চেষ্টা করেও ওর প্রতি সিরিয়াস হতে পারছি না। ওর প্রতি আমার আবেগ, অনুভূতি কাজ করে না। মলিন বিষণ্ণ স্বরে জারিন বলল, ভালোবাসা কত অদ্ভুত তাই না? একজনকে আরেকজন চায়, ওই আরেকজনকে আবার অন্যজনকে চায়।
তবে আমি হলফ করে বলতে পারি, তুই তানজিফকে ছাছড়া বলিস আর যাই বলিস, ছেলেটা তোকে সত্যি ভালোবাসে। আপু, আপু তোমাকে ডাকছে। কে ডাকছে তিতির? হাসিমুখে জিজ্ঞেস করল পুষ্পিতা। ওই দিকে। এইটুকু বলেই চলে গেল তানজিফের বোন তিতির। সাদা গাউনটা সামলাতে তার বড্ড কষ্ট হচ্ছে। তানজিফের বোনটা কিন্তু বেশ মিষ্টি। শুধু মিষ্টি না, পাকনি বুড়িও বটে। হয়তো মা ডাকছে। আমি যাই ওই দিকে। তুই খেতে যা, আমি আসছি। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। তিতির দেখানো জায়গাটায় এসে ঘুরঘুর করছে সে। আচমকা কারো বুকের সাথে ধাক্কা লাগতেই ভরকে গেল পুষ্পিতা। পিছনে তানজিফকে দেখে মুখ ফিরিয়ে নিল। ও, তুই ডেকেছিস? পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে তানজিফ। এবার মুখে আর দুষ্টুমির ছাপ নেই, গম্ভীরতা বিদ্যমান, দৃষ্টিতে তীক্ষ্ণতা। বেঁধে রাখা চুলগুলো ছেড়ে তোর ঘাড়ের তিলটা দেখা যাচ্ছে। অনেকে কামুকি নজরে তাকাচ্ছে তোর দিকে। আমি চাই না কেউ আমার ব্যক্তিগত মানুষটার দিকে বাজে নজরে তাকাক। খুলব না চুল। আর কে তোর ব্যক্তিগত মানুষ? তাহলে আমি খুলে দেই চুলের কাটা। তখন ভালো লাগবে তো? শুক্রবার দিন। নামাজ শেষ করে নিজের রুম থেকে বের হতে গিয়েও হল না পুষ্পিতা। কেননা সবার সাথে মায়ানো বসে আছে। চাপা রাগ কাজ করল তার মাঝে। সে খাটে এসে মোবাইল নিয়ে শুয়ে পড়ল। ফেসবুক স্ক্রোল করতে লাগল আপনমনে। পুষ্পি, এখনো নামাজ শেষ হয়নি? বাবা, অপেক্ষা করছি তো তোর জন্য। আশহাব শেখের ডাকে ধরফরিয়ে উঠে বসে পুষ্পিতা। বাবা, এখন খিদে নেই, পরে খাব। ফিরতি আরও কিছু বলতে নিলে বাদ সাধেন আফসানা হক। আর ডেকো না, অসময়ে পুরি খেয়েছে, এখন জোর করে খেলে বদহজম হবে। তপ্ত শ্বাস ফেলেন আশহাব শেখ। মেয়েটা যে কি করে না। আফসানা হক মায়ানের প্লেটে মুরগির পিস দিয়ে বললেন, খাওয়া শুরু করো বাবা। আফসানা হকের সাথে তাল মেলালেন আশহাব হক। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আপনি খাবেন না আন্টি? না বাবা, পুষ্পিতার সাথে খাব। পুষ্পিতা ধীর পায়ে হেঁটে দরজার কাছে এসে দাঁড়াল। পর্দাটা একটু ফাঁক করে মায়ানের দিকে তাকিয়ে রইল অনিমেষ। খোঁচা খোঁচা দাড়িতে বেশ লাগছে। আজকাল বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে টিভিতে, দেখছো তো? বাধ্য ছেলের মতো নারে ফারদিন। সেজন্য আমাদের কি করতে হবে জানো? কি ভাইয়া? পরিবারের সবার ফোন নম্বর মুখস্থ রাখতে হবে। আমার সবার নম্বর মুখস্থ। দেখি এইখানটায় লিখো তো সবার নম্বর। রাত আনুমানিক 11টা। চাইনিজ স্বামী স্ত্রীর খাবার ভিডিও দেখছে পুষ্পিতা। একটু পর পর তানজিফ মেসেজ দিচ্ছে মেসেঞ্জারে। সেসবের তোয়াক্কা করছে না সে। নোটিফিকেশন অফ করে রাখল। একটা আননোন নম্বর থেকে মেসেজ আসায় তার ভ্রু যুগল কুঁচকে গেল। বিরক্তি নিয়ে ব্যাক বাটনে ক্লিক করে ইনবক্সে গেল। মেসেজ দেখে চোখ ছানাবড়া পুষ্পিতার। আমাকে দেখে খেতে আসলেন না কেন? নাকি আপনার ভাগের খাবারগুলো আমাকে দেওয়া হয়েছিল? দুপুরের বিষয়টা মাথায় আসতেই বুঝতে বাকি রইল না মেসেজটা কে পাঠিয়েছে। থমকে গেল পুষ্পিতা। অবিশ্বাস্য চোখে মোবাইল স্ক্রিনে তাকিয়ে রইল। হৃৎপিণ্ড খুব দ্রুত গতিতে লাফাচ্ছে। অপ্রত্যাশিত মেসেজ পেয়ে মুখের বিরক্তি ভাবটা সরে লাজুকতা দেখা দিল। প্রসারিত হয় ঠোঁটের কোণ। সে কিছু একটা লিখতে গিয়েও লিখল না। যদি ওপাশ থেকে আর কোনো রিপ্লাই না আসে? ভাবনার মাঝে আবারও টুং করে শব্দ হল। নাম্বারটা থেকে আবারও মেসেজ এসেছে। কি হলো, উত্তর দিচ্ছেন না যে?
উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে টাইপ করল। আসলেই তখন আমার খিদে ছিল না। মিনিটের মাথায় আবারও মেসেজ আসলো। মিথ্যে কথা। আমি দেখেছিলাম আপনি আসছিলেন। পরে আমাকে দেখে আড়ালে চলে গেলেন। ধরে পড়ে যাওয়ায় জিভে কামড় দিল। আপনি ভুল দেখেছেন। চশমা পরে ভুল দেখার প্রশ্নই আসে না। তাদের বাকবিতণ্ডা চলতে থাকল মাঝরাত অবধি। হয়তো এই বাকবিতণ্ডা থেকেই প্রণয়ের সূচনা ঘটবে। গুটি গুটি পায়ে পেরিয়ে গেছে অনেকগুলো দিন। মায়ান আর পুষ্পিতার মাঝে বেশ সখ্যতা বেড়েছে। বেড়েছে তাদের রোজ কথা বলা। 2 মিনিট থেকে 4 মিনিট, আর এখন ঘন্টা পেরিয়ে যায়, কথা শেষ হয় না। আগে মেসেজে কথা হতো আর এখন কলে কথা হয়। একজন একনাগাড়ে কথা বলে যায়, আরেকজন চুপটি করে সে কথা শুনে। কখনো কখনো মেতে উঠে খুনসুটিতে। আর সাথে বেড়েছে তানজিফের পাগলামিও। তানজিফ থেকে বেশ দূরত্বে থাকার চেষ্টা করে পুষ্পিতা। তারপরও রেহাই মিলে না। কখনো কখনো বউ বলে ডেকে ওঠে সে। হকচকিয়ে যায় পুষ্পিতা। অস্বস্তিতে কোনো দিকে তাকাতে পারে না। এসবের মজা নেয় জারিন। ফোনের লুকানো ফোল্ডার থেকে মায়ানের ছবি বের করে সেটার দিকে অপলক তাকিয়ে আছে পুষ্পিতা। মায়ানের ভ্রু যুগল কুচকানো। চেহারায় গম্ভীরতা আর চোখে কালো ফ্রেমের চশমা। ফারদিনকে পড়াচ্ছিল সে, সেই ফাঁকে লুকিয়ে ক্লিক করেছিল পুষ্পিতা। সাদাসিধা ছেলেটার মাঝে কি আছে ভেবে পায় না সে। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে তার। অপলক, অনিমেষ। মোবাইল রিং হওয়া শুরু করল। স্ক্রিনে নাম দেখে হাসল সে। ঘুম ভাঙ্গালেন আমার। কাজটা কি ভালো হলো? মায়ান কালবিলম্ব না করে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, শুভ জন্মদিন মেম। বিস্ময় চোখজোড়া বড় হয়ে গেল পুষ্পিতার। চমৎকৃত কণ্ঠে বলল, আজ আমার জন্মদিন? পুষ্পিতার করা প্রশ্নে মৃদু স্বরে হাসল মায়ান। ইয়েস মেম। আজ ডিসেম্বরের 3 তারিখ। অলরেডি ঘড়ির কাঁটা 12টার ঘর ক্রস করেছে। পুষ্পিতার বিস্ময় যেন কাটছেই না। আপনি জানলেন কি করে? ফেসবুকের বদৌলতে। মায়ানের সাথে কথা বলায় ব্যস্ত পুষ্পিতা। একের পর এক কল দিয়ে চলেছে তানজিফ। কলগুলো দেখেও ইগনোর করল সে। একরাশ ভালো লাগার মাঝে সে মুড খারাপ করতে ইচ্ছুক না কোনো মতে। নিজের রুমের লাগোয়া বারান্দায় এসে দাঁড়িয়েছে তানজিফ। গায়ে স্যান্ডো গেঞ্জি আর শর্ট প্যান্ট। বাইরে হিমেল হাওয়া বইছে। সেই হাওয়া তানজিফকে মোটেও স্পর্শ করতে পারছে না। তার মন অশান্ত আর বিক্ষিপ্ত। বারবার একটা কথায় মাথা ঘুরছে। পুষ্পিতা একটু একটু করে আরো বেশি দূরে সরে যাচ্ছে। সময় দেখল সে। 1:30 বাজে। তপ্ত শ্বাস ফেলে আবারও ফোন লাগালো পুষ্পিতার নাম্বারে। আবারও ওয়েটিং। বড্ড অসহায় লাগছে তার। বুকের মধ্যে হাহাকার আর হারিয়ে ফেলার ভয়। কার সাথে এত কথা বলিস? বারবার ওয়েটিং বলতেছে। তোকে প্রথম উইশ করার জন্য সেই কখন থেকে ওয়েট করতেছি। তোর কাছে তো আমার জন্য সময়ই নেই। হয়তো বেশি বিরক্ত করি তোকে। শুভ জন্মদিন আমার জীবন্ত পুষ্প। তুই মানিস আর না মানিস, তোকে পাই বা না পাই, তুই সারা জীবন আমার কাছে আমার ব্যক্তিগত পুষ্প হিসেবেই থাকবি। মেসেজটা সেন্ড করে সেখানেই দাঁড়িয়ে রইল সে। ওয়েটিং শব্দটা কানে ভাসতেই বক্ষস্থলে প্রকাণ্ড ঝড় বয়ে যাচ্ছে। ঘুমে চোখ নিভু নিভু করছে মায়ানের। কল কেটে পিছনে ফিরে কালো অবয়ব দেখে এক লাফে দূরে সরে যায়। ভয়ার্ত তটস্থ গলায় প্রশ্ন করল, কে কে? নিশ্চুপ দাঁড়িয়ে আছে কালো অবয়বটি। মায়ান তাড়াতাড়ি ফ্ল্যাশলাইট মুখ বরাবর ধরল।
মুখটা স্পষ্ট হতেই বুকে থুথু দিল মায়ান। একটা ঝাড়ি দিয়ে বলল, কথা বলতে পারিস না বেয়াদব। হাত ভাঁজ করে সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে আতিক। এত রাতে বাইরে এসে কার সাথে কথা বলিস? আতিকের করা প্রশ্নটা যেন মায়ানের কর্ণকুহর অবধি পৌঁছাল না। ফেসবুক স্ক্রোল করতে ব্যস্ত সে। একটা প্রশ্ন করেছি তো আমি। মোবাইলে দৃষ্টি নিবন্ধ রেখে গম্ভীর কণ্ঠে বলল, পুষ্পিতার সাথে। বিস্ময় চোয়াল ঝুলে গেল আতিকের। হা হয়ে মায়ানের দিকে তাকিয়ে রইল। মুখ বন্ধ কর, না হয় মশা ঢুকে যাবে। মজা করছিস আমার সাথে? এবার মোবাইল থেকে মনোযোগ সরিয়ে আতিকের দিকে দৃষ্টিপাত করল মায়ান। ভাগ্যকে একটা সুযোগ দিচ্ছি, দেখি আমার ফেভারে যায় কিনা। আতিক দৈবাত মায়ানের একটা হাত আঁকড়ে ধরল। প্রফুল্ল প্রাণোচ্ছল গলায় প্রশ্ন করল, প্রপোজ করেছিস? মাথা নাড়ে মায়ান। খুব শীঘ্রই করব। পৃথিবীতে সবকিছুর ঔষধ পাওয়া গেলেও মনের রোগের কেবল একজনের কাছেই পাওয়া যায়, যার জন্য প্রতিনিয়ত হৃদয় পুড়ে তার সান্নিধ্যে গেলেই সেই পোড়া প্রশমিত হয়। মায়ানের পিঠে চাপড় মারে আতিক। এতদিনে বুদ্ধিশুদ্ধি হয়েছে তোর, এতেই আমি খুশি। রাতে এতগুলো কল দিলাম, মেসেজ দিলাম, রিপ্লাই দিলই না যে। তানজিফের কথায় ভ্রু উঁচিয়ে তাকায় পুষ্পিতা। পাত্তা দিলও না তেমন একটা। দেখতে পাইনি। মিথ্যে বলছিস কেন? রাতে না হয় দেখিসনি, সকালে তো মোবাইল হাতে নিয়েছিস, তখন দেখিসনি? দেখেছি, কিন্তু মেসেজের রিপ্লাই বা কলব্যাক করার প্রয়োজন মনে করিনি। তানজিফ মলিন বিষণ্ণ স্বরে প্রশ্ন করল, তোর জীবনের বাতিলের খাতায় আমি? সেটা তো বহুদিন আগে থেকেই। সদুষ্ণ শ্বাস ফেলে তানজিফ। পুষ্পিতা মাথায় হাত রাখল। তানজিফ মৃদুস্বরে তার কণ্ঠনালী দিয়ে স্ফুরিত হল, শুভ জন্মদিন আমার পুষ্প। আমার ভাগের হায়াত যেন আল্লাহ তোকে দেয়। বিমূর স্তব্ধ হয়ে তানজিফের দিকে তাকিয়ে রইল পুষ্পিতা। তানজিফ মলিন হেসে চলে গেল। ফারদিনের টিচার তোকে প্রথমে উইশ করাতে খুশি হয়েছিলি না? আই থিঙ্ক তোর এই উইশটার জন্য খুশি হওয়া দরকার। এবারের জন্মদিনের তোর বেস্ট উইশ এটা। জড়বস্তুর মতো বসে আছে পুষ্পিতা। নির্জীব প্রাণহীন চোখে জারিনের পানে চেয়ে রইল। পুষ্পিতার বিমূরতা দেখে আর ঘাটাল না জারিন। পরিবেশ স্বাভাবিক করতে বলল, আজ তো আর ক্লাস হবে না, আয় আমাকে তোর জন্মদিনের ট্রিট দিবি। ভার্সিটি থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই রিকশায় মায়ানের সাথে অন্য একটা মেয়েকে দেখে একেবারে স্থির হয়ে গেল পুষ্পিতা। অপলক সেই দিকে তাকিয়ে রইল। হাঁটতে হাঁটতে কিছুটা পথ এগিয়ে গিয়েছে জারিন। হঠাৎ পাশে পুষ্পিতাকে না দেখে ভয় পেয়ে যায় সে। পিছনে ফিরে পুষ্পিতাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এক দৌড়ে কাছে এসে পুষ্পিতাকে আস্তে ধাক্কা দিতেই সম্বিত ফিরে আসে। এখানে দাঁড়িয়ে আছিস যে? কিছু না, এমনি। নিজের মনকে অনেকভাবে বুঝানোর চেষ্টা করল। মেয়েটা প্রেমিকা হবে না। রিকশায় বসে আছে জারিন আর পুষ্পিতা। রিকশা শপিং মলের আসতেই জারিন বলল, পরে খাবো, আগে তোকে আমার তরফ থেকে একটা গিফট দেই। তোর পছন্দ মতো কিছুই আমি তোকে কিনে দেব। ভাড়া মিটিয়ে দুজন শপিং মলে গেল। সেকেন্ড ফ্লোরে গিয়ে হাঁটাহাঁটি দেখতে লাগলো কি নেওয়া যায়। আচমকা ঘড়ির দোকানে আবারও মায়ানকে দেখে দাঁড়িয়ে পড়ে সে। মায়ান খুব যত্ন সহকারে মেয়েটার হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছে। পুষ্পিতার মন খারাপ যেন আরও গাঢ় হচ্ছে। হারিয়ে ফেলার তীব্র গন্ধ নাকে এসে ঠেকল। কিছু কেনার মুডই চলে গেল তার। কিরে চল, একটু পর পর এভাবে দাঁড়িয়ে পড়ছিস কেন? জারিনের উৎফুল্ল মুখটার দিকে তাকালো।
নিজের মন খারাপ চাপা দিয়ে অন্যদিকে গেল। কসমেটিক্সের দোকানে গিয়ে একটা আইশ্যাডো প্লেট আর একজোড়া কানের দুল কিনল। তারপর গেল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার পর বাধে বিপত্তি। ব্যাগ হাতড়ে পুষ্পিতা ছোট্ট পার্সটা বের করে টাকা পেল না। 50 টাকার মতো আছে। দুইজনের বিল আসছে 1000-এর উপর। জারিনও গিফট কিনার চক্করে সব টাকা খরচ করে ফেলছে। দুইজন মুখ কালো করে বসে আছে। আকস্মাৎ ওদের সামনে এসে দাঁড়ায় তানজিফ। দুজনের গোমরা মুখে দেখে প্রশ্ন করে, কি হয়েছে? তানজিফকে দেখে মুখ ঘুরিয়ে নিল পুষ্পিতা। জারিনের যেন জানে পানি আসল। আরে খাওয়ার পর বিল দিতে গিয়ে দেখি দুজনের কারো কাছে টাকা নেই। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাদের চোর বলে না আবার মারা শুরু করে। তানজিফ আশ্বস্ত করে বলল, ও এই ব্যাপার, সমস্যা না, আমি বিল মিটিয়ে দিচ্ছি, তুই আমাকে পড়ে দিয়ে দিস। তানজিফের কথাকে তেমন একটা পাত্তা দিল না পুষ্পিতা। আকস্মাৎ দাঁড়িয়ে পড়ে, তুই থাক, আমি বাবাকে বললে এখনই বিকাশে টাকা পাঠিয়ে দিবে। আমি ক্যাশ আউট করে আসছি। পুষ্পিতাকে আটকালো তানজিফ। বললাম তো আমি দিয়ে দিচ্ছি, আমাকে পড়ে দিয়ে দিস। এবারে গর্জে উঠল পুষ্পিতা। উচ্চ শব্দে বলল, তোর কাছে আমি টাকা চেয়েছি? চাইনি তো। তাহলে এমন আলগা পীড়িত কেন দেখাচ্ছিস? এসব হিরোগিরি অন্যদের গিয়ে দেখা, অন্তত আমাকে না। তানজিফ যেন স্তব্ধ, বিমূঢ়, স্তম্ভিত পুষ্পিতার কথা শুনে। জারিন আশেপাশে তাকাল। সবার দৃষ্টি তাদের দিকে। এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যেন সার্কাস চলছে। জারিন পুষ্পিতার হাত চেপে ধরে অনুরোধের স্বরে বলল, পুষ্পিতা অফ যা, সবাই দেখছে, মানসম্মানের ব্যাপার। জারিনের দেখানো ভয়কে পরোয়া করল না সে। দেখুক, কেউ যেচে অপমানিত হতে, আসলে এতে আমার কিছু করার নেই। আর তুই? আঙ্গুল তাক করল তানজিফের দিকে। আমাকে ফলো করিস তাই না? একবার বলেছি না তোকে আমার পছন্দ না? তারপরও বেহায়ার মতো পিছু পিছু ঘুরিস। লজ্জা করে না? তোর একটু সেলফ রেসপেক্ট নেই? ছেলে মানুষ বেহায়া না, এদের থাকা লাগে তেজ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে পুষ্পিতা। মায়ানের সাথে মেয়েটাকে দেখে এমনি মন মেজাজ বিগড়ে আছে। তার ওপর তানজিফের এমন আদিক্ষেতা, সব মিলিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি সে। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি ক্যাশ আউট করে আসছি। পুষ্পিতা রেস্টুরেন্ট থেকে বের হয়েছে 2 মিনিট। তানজিফ এখনো নিশ্চল, জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে। ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তার জানা নেই। এতদিনের এত কথা হজম হলেও আজকের কথাগুলো হজম হচ্ছে না তার। তানজিফ! জারিনের ডাকে নির্জীব চাহনি নিক্ষেপ করে সে। ওর কথায় জারিনকে কথা শেষ করতে দিল না। বিষণ্ণ, নিষ্প্রভ হাসল সে। কি মনে করব বল? আমি তো এসব শুনতে শুনতে অভ্যস্ত। তবে কি এমন বললাম যে এভাবে রিয়েক্ট করল? থামল তানজিফ। আশেপাশে আরেকবার নজর বুলাল। সবাই যে যার কাজে মনোযোগ দিয়েছে। রেস্টুরেন্টে গুটি কয়েক মানুষ। তাদের সামনে আজ সে অপমানিত হয়েছে। আসলেই আমি বেহায়া রে। না হলে এত অপমান করার ওর পিছু পিছু ঘুরি বল? আমি ওরে বুঝাইতেই পারি না আমি ওকে কতটা ভালোবাসি, ওর সঙ্গ আমার কতটা ভালো লাগে। মাথা নুয়ে রেস্টুরেন্ট থেকে বের হতে গিয়েও হল না সে। আবারও এসে জারিনের মুখোমুখি দাঁড়াল। ওকে বলে দিস, পুরুষ মানুষ সবাইকে তেজ দেখায় না, তেজ সবার সাথে যায় না। নির্দিষ্ট মানুষটার কাছে এলে সব পুরুষই বেহায়া হয়ে যায়। আজ আধ ঘন্টা লেট করে ফারদিনকে পড়াতে এসেছে মায়ান। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে পুষ্পিতাকে খুঁজল সে।
তবে তাকে দেখল না। ফারদিনকে পোড়ানোর ফাঁকে ফাঁকে দরজার দিকেও খেয়াল রেখেছে, পুষ্পিতাকে একটু দেখার আশায়। সে গুড়ে বালি। আজ কোনো অজুহাতে পুষ্পিতা এইদিকে আসেনি। ফারদিনকে পুষ্পিতার কথা জিজ্ঞেস করতে গিয়েও করল না মায়ান। মায়ানের পড়ানো শেষ। ড্রয়িং রুমে পা দিতেই পুষ্পিতা মাত্র বাসায় আসল। চোখমুখে রাগের আভা, নাকের ডগা কিঞ্চিত লাল। মায়ানের চোখে চোখ পড়তে মায়ান হাসল, তবে মুখ ঘুরিয়ে নিল পুষ্পিতা। মায়ানকে পাশ কাটিয়ে নিজের রুমে সশব্দে দরজা বন্ধ দিল। চমকে উঠল মায়ান, কপালে ভাঁজ পড়ে চিন্তার। রাস্তায় নেমে পুষ্পিতার নাম্বারে কল করল। কল কেটে দিল পুষ্পিতা। আবারও কল দিল। এবারও কল কেটে দিল পুষ্পিতা। মায়ান বুঝে নিল যে পুষ্পিতা তার কল রিসিভ করবে না। উপায় না পেয়ে টেক্সট করল, আপনি কি আমার উপর রেগে আছেন? উত্তরের আশায় সেখানেই দাঁড়িয়ে রইল মায়ান। দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে পুষ্পিতা। রাগ কোনো মতে কমছেই না। রাগটা কার উপর? মায়ান নাকি তানজিফের উপর বুঝে উঠতে পারছে না। দেয়ালে নিজের মাথা ঠুকে দিতে ইচ্ছে করছে। পরপর দুইবার কলের মায়ানের মেসেজ দেখে মেজাজ যেন আরো খারাপ হয়ে গেল। মোবাইল বিছানায় ছুঁড়ে মারে, গটগটিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না। মিনিট 10 অতিক্রম হওয়ার পরও কোনো উত্তর পেল না, তখন ঘড়ির দিকে তাকাল। আরেকটা টিউশনির সময় হয়ে গিয়েছে। বিলম্ব না করে সেই দিকে হাঁটা শুরু করল মায়ান। অন্ধকারাচ্ছন্ন রুমটায় হঠাৎ আলোর ঝলকানিতে চোখ কুঁচকে নিল তানজিফ। চোখ দুইটা ভীষণ জ্বলছে। চোখ জোড়া পিটপিট করে তাকায় সে। আলো জ্বালিয়ে তানজিফের শিউয়ের কাছে এসে বসলেন সুমনা এহমাদ। আহ্লাদী হয়ে তানজিফের কপালে হাত ঠেকিয়ে চমকে উঠেন তিনি। ত্রাসিত কণ্ঠে বলল, তোর তো জ্বর, আমাকে ডাকলি না কেন? মায়ের আতঙ্ক দেখে পীড়িত মুখে মলিন হাসল সে। তুমি মাথায় বুলিয়ে দাও, দেখবে জ্বর সেরে গেছে। শারীরিক অসুস্থতায় মায়ের স্পর্শ অ্যান্টিবায়োটিকের থেকেও দ্রুত কাজ করে বলেই সুমনা এহমাদের কোলে মাথা রাখল। এসব মনগড়া কথা। আগে কয়েক লোকমা খেয়ে তারপর ঔষধ খাবি। কিয়ৎকাল চুপ থেকে তানজিফ নির্জীব স্বরে বলল, যদি কেউ তোমার উপর বিরক্ত থাকে, তোমার উপস্থিতি যদি তার কাছে অসহ্যকর লাগে, নিশ্চয়ই তার থেকে দূরত্বে থাকা উচিত। যে মূল্য দিতে জানে না তার কাছে না যাওয়াই উত্তম। কিন্তু তোমার ছেলে যে মা চেয়েও পারছে না। দূরত্বের কথা মাথায় আসলে হৃদয় অদৃশ্য রক্তক্ষরণ হয়। আলতো করে তানজিফের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সুমনা এহমাদ। তুই সব বললি, আজও বললি না মেয়েটাকে। আমি ভেবেছিলাম আফসানার মেয়ের সাথে তোর বিয়ে পাকা করব। অজানাই থাকুক। কিছু কিছু কথা অজানা থাকাই শ্রেয়। সম্পর্ক সুন্দর থাকে। চুপ করে মায়ের স্পর্শ অনুভব করতে লাগল। নীরবতা ভেঙে তানজিফ পুনশ্চ বলল, মা, তোমার ছেলে কি দেখতে খুব বাজে? পরম মমতায় তানজিফের কপালে ঠোঁট ছুঁয়ালেন সুমনা এহমাদ। কে বলেছে আমার ছেলে দেখতে খারাপ? আমার ছেলে তো লাখে একজন। তাহলে আমায় ভালো কেন বাসে না? কারণ সেই মেয়ের চোখ খারাপ। আসল রত্ন চিনে না। মোটেও না। তার চোখ দুটোর মায়ে ডুবেছি আমি। সুমনা এহমাদ রং করে বললেন, বাব্বা, এখনই মায়ের বিরুদ্ধে যাচ্ছিস? বিয়ে করলে তো মনে হয় আমাকে আরও বেশি ভালোবাসব মা, বলে মায়ের কোমর জড়িয়ে ধরল। খাওয়া দাওয়ার পাত চুকিয়ে শুয়ে আছে পুষ্পিতা। অন্যদিন এই সময় মায়ানের সাথে কথা বলায় ব্যস্ত থাকে সে। কয়েকবার মায়ান কল করেছে, পুষ্পিতা ফোন উঠায়নি।
সে আর কোনোভাবে মায়ানের সাথে কথা বলতে আগ্রহী না। ভাবনার মাঝে আবারও মোবাইল বেজে উঠল। মোবাইল উল্টিয়ে রাখল সে। একের পর এক মোবাইল বেজেই চলেছে। বিরক্ত হয়ে ফোন উঠাল সে। কল রিসিভ করে চুপ রইল। ওপাশেও নীরব। কয়েক সেকেন্ড নীরব থাকার ওপাশের মানুষটা নীরবতা ভাঙে। আমার উপর রেগে আছেন? পুষ্পিতা কোনোরকম ভনিতা ছাড়াই বলল। আপনার যে গার্লফ্রেন্ড আছে বলেন নাই কেন? আহাম্মক হয়ে গেল মায়ান। কি সব ফালতু কথাবার্তা! লুকিয়ে লাভ নেই। আপনি ধরা পড়ে গেছেন। আজ শপিং মলে তো তার হাতেই খুব যত্ন সহকারে ঘড়ি পরিয়ে দিচ্ছিলেন। তো এটা থেকে প্রমাণিত হয় সে আমার গার্লফ্রেন্ড? উত্তর না দিয়ে চুপ করে রইল পুষ্পিতা। আচমকা সে ফোঁপাতে শুরু করে। আপনি কাঁদছেন? কাপা কাপা গলায় ভেঙে ভেঙে বলল। আপনারা পুরুষ মানুষ সব বুঝেও না বুঝার ভান করেন। আপনি বুঝেন না আমি আপনাকে পছন্দ করি। আমার আপনাকে ভালো লাগে। ওপাশে থাকা মায়ান হাসল। তবে হাসির নিনাদ পুষ্পিতার কান অবধি এলো না। তারপর কোনো মেয়ে কারণ ছাড়া একটা ছেলের সাথে লং টাইম কথা বলে? আপনি সবকিছু বুঝেও কেন আমার আবেগ নিয়ে মজা করলেন? আপনার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার সাথে কথা বলেছেন। আমার টেক কেয়ার করেছেন এ যে বয়ফ্রেন্ড। সময় এসেছে সব বলে দেওয়ার। পুষ্পিতা নাক টেনে বলল। আর কিছু বলতে হবে না। যা দেখার আমি নিজের চোখে দেখে নিয়েছি। মায়ান গম্ভীর কণ্ঠে বলল। কাল দেখা করতে পারবেন? কেন আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবেন? দিতেও পারি। আমার এত বড় উপকার করার কোনো দরকার নাই। মাঝে মাঝে আমাদের চোখের দেখাও কিন্তু ভুল হতে পারে। যা আমরা ভাবি হয় তার উল্টো। সোনালি রোদে চিকচিক করছে বালি। জায়গাটা কয়দিন আগেই ভরাট করা হয়েছে। আগে এখানে এলে শীতলতায় মন ছেয়ে যেত পানির ঠান্ডা হাওয়ায়। আর এখন ভ্যাপসা গরম। একটু ছায়া দেখে বসে আছে পুষ্পিতা। অপেক্ষা করছে মায়ানের জন্য। ক্লাস বাঙ্ক করেছে আর জারিনকেও বলেনি। চারপাশে মানুষের আনাগোনা খুব কম। এই সময় কেউ হাঁটতে বের হয় না। কেউ পুষ্পিতার পাশে ধপাস করে বসে পড়ল। সে ভয় পেয়ে এক লাফে দূরে সরে যায়। আপনি এখানে? আর আমি পুরো জায়গাটা দুইবার রাউন্ড দিলাম। মায়ানকে দেখে বুকে থুথু দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল পুষ্পিতা। ওহ আপনি? কেন আরও কেউ আসার কথা নাকি? আমি আপনার মতো নাকি যে গার্লফ্রেন্ড রেখে আরেক মেয়ের সাথে টাঙ্কি মারব? পুষ্পিতার ছেলেমানুষী কথায় সশব্দে হেসে উঠল মায়ান। একটা বক্স পুষ্পিতার সামনে রাখল। বক্স দেখে ভ্রু যুগল কুঁচকে গেল পুষ্পিতার। প্রশ্ন করে বসল। এটা কি? বলছি, তবে আপনাকে আমার কিছু বলার আছে। জিজ্ঞাসাসূচক চাহনি নিক্ষেপ করে পুষ্পিতা। খানিক নীরব থেকে মায়ান বলা শুরু করল। মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয়। কোনো ছেলে আর চোখে তাকালেও এরা বুঝে যায়। ছেলেদের আবার উল্টো এদের বলে কয় বুঝানো লাগে। মাঝে মাঝে তো বলার পরও বুঝে না। কথাগুলো বলে হু হা হাসতে লাগে মায়ান। রাজ্যের বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে আছে পুষ্পিতা। এগুলো আপনার কিছু কথা? হাসি মিলিয়ে গেল মায়ানের। না, আপনি আমাকে পছন্দ করেন। অবশ্য ভালোবাসেন। আপনার চাহনি বা কথা বলার ধরন দেখে বোঝা যায়। বিশেষ করে গতকালকের জেলাসি। চিকচিক করতে থাকা বালুকণায় নিজের নাম লিখল মায়ান। অতঃপর আবারও বলা শুরু করল। আপনি উচ্চ মধ্যবিত্ত বাবার রাজকন্যা। জন্মের কখনো অভাব দেখেননি। তবে আমি দেখেছি। স্কুলের ভর্তি হওয়ার পর খুব কমই আমি সকালের খাবার খেয়ে স্কুলে গিয়েছি।
কারণ আমার বাবা নিম্নবিত্ত। নুন আনতে পান্তা ফুরায় আমাদের। আমার 3 বোন আর আমি। 1 খণ্ড জমি ছিল বড় বোনের বিয়ের সময়, সেটাও বিক্রি দিয়েছে বাবা। বাকি 2 বোন আমার ছোট। পড়াশোনায় একটু ভালো ছিলাম বলে এখনো চলছে, মানুষের দয়ায়। তো এসব আমাকে কেন বলছেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। নির্লিপ্ততা, উদাসীন স্বরে বলল মায়ান। বিস্ময় চোখ বড় হয়ে গেল। আশ্চর্যান্বিত, চমৎকৃত চোখে চেয়ে রইল মায়ানের দিকে। অপ্রত্যাশিত কিছু শুনতে পেয়ে চোখের কোণে পানি জমতে শুরু করল পুষ্পিতার। আর ওই মেয়েটা? প্রেমিকা হওয়ার বাহিরে বন্ধুবান্ধব বলেও একটা শব্দ আছে। বক্সটা পুষ্পিতার হাতে দিয়ে পুনরায় বলল, আপনার জন্য বার্থডে গিফট কিনতে আমার ফ্রেন্ডকে নিয়ে শপিং মল গিয়েছিলাম। জানে পানি আসলো পুষ্পিতার। মায়ান আবারও বলতে লাগল, আমি যাকে বিয়ে করব তাকে গ্রামে থাকতে হবে। আমার বাবা মায়ের জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। শখ আহ্লাদ বিসর্জন দিতে হবে। তাকে রাজরানী করে রাখার মতো ক্ষমতা আমার নাই। গ্রামের ঘরোয়া বউ হয়ে থাকতে হবে। আপনি হয়তো গ্রামের বউ হতে ইচ্ছুক নন, মাটির চুলোয় রান্নাও করতে পারবেন না। সেজন্য কিছু বলিনি আমি। ভালোবাসা এত হিসাব নিকাশ করে হয়? প্রশ্ন করল পুষ্পিতা। এই চিন্তাটা বিয়ের আগ অবধি থাকে। বিয়ে হয়ে গেলে সবাই মানিয়ে নিতে পারে না। তখন হিসাব নিকাশের প্রয়োজন পড়ে। স্বামী স্ত্রীর দূরত্ব বাড়ে। ভালোবাসা এটা এমন একটা শব্দ, এটার জন্য মানুষ সব করতে পারে, সব। কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কম্প্রোমাইজ। মেনে নিতে হয়, না হয় মানিয়ে নিতে হয়। কারণ লোভটা হচ্ছে ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর, সুখে দুঃখে তার পাশে থাকার। আবেগে অন্ধ হয়ে সব বলা যায়, কিন্তু প্রবলেমগুলো যখন ফেস করবেন তখন মনে হবে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আপনার আমাকে স্বার্থপর মনে হতে পারে। ডিরেক্ট বলে দিলাম বিয়ের পর গ্রামে থাকতে হবে। কারণ ওই মানুষগুলো ছিল বলে আজ আমি এখানে। তাদের মুখের হাসিটা আমার কাছে সবকিছু। কেন, আপনি কি সারা জীবন স্টুডেন্ট থাকবেন? জীবনে কি কখনো প্রতিষ্ঠিত হবেন না? নাকি সারা জীবন অভাবের সাথে লড়াই করবেন? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল পুষ্পিতা। আজকাল হাজার হাজার ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে। মায়ানের কথাটা পাত্তা দিল না পুষ্পিতা। বালিতে আঙুল দিয়ে লেখা মায়ানের নামের পাশে নিজের নাম লিখল। মায়ানও সেই দিকে তাকিয়ে আছে। নাম লেখা শেষ করে পুষ্পিতা নিজের হাতটা মায়ানের দিকে বাড়িয়ে দিল। আপনার জীবনের সকল হীনতা, অভাব, ঘাটতি সারা জীবন আপনার পাশে থেকে পূরণ করে দিতে চাই। সন্ধি। হাতের দিকে দৃষ্টি স্থির রেখে মায়ান শান্ত স্বরে বলল, ভেবে বলছেন তো? সারা জীবন কিন্তু স্যাক্রিফাইসই করতে হবে। ভালোবাসা ভেবেচিন্তে হয় না মিস্টার, জাস্ট হয়ে যায়। স্যাক্রিফাইস না হয় করলাম, আপনি না হয় পাশে থেকে একটু সাহস আর ভরসা দিন। তবে হোক সন্ধি, একসাথে থেকে সুন্দর এক পৃথিবী গড়ার। পুষ্পিতার হাতের নতুন ঘড়িটা নেড়েচেড়ে দেখছে জারিন। মুখ কালো করে বলল, ঘটনা ঘটার পর বলতে আসছিস কেন? একেবারে পুচকে টুচকে সাথে নিয়ে এসে বলতি। জারিনের গাল টানল পুষ্পিতা। ওলে লে কিউটি রাগ করেছে? সিঙ্গেল থেকে ডাবল হয়ে সোজা গিফট সমেত এসে সব বলতেছে। আরে আমি তো ভেবেছিলাম অন্য কিছু। হয়ে গেল অন্য কিছু। বলতে বলতে লজ্জায় আর্স্ট হয়ে গেল পুষ্পিতা। বান্ধবী আমার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেল আমি। কথা শেষ করতে পারল না, এর আগেই একেবারে স্থির নিশ্চুপ হয়ে গেল জারিন। মুখের হাসিটাও মিলিয়ে গেল।
জড়বস্তুর মতো সামনের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে পুষ্পিতাও জারিনের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাল। বেঞ্চে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিল সে। পিছনে তানজিফকে দাঁড়িয়ে থাকতে দেখে গলা শুকিয়ে গেল তার। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নিলে তানজিফ তাড়াতাড়ি করে আগলে নিল। ব্যথা পাওয়ার ভয়ে পুষ্পিতাও তানজিফের শার্ট আঁকড়ে ধরে। ঘাস বেষ্টিত ক্যাম্পাসের একপাশে বসে আছে তিনজন। সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। তানজিফের মুখোমুখি মাথা নুইয়ে বসে আছে পুষ্পিতা। সেই তো প্রেমে জড়ালি, তবে আমার সাথে কেন নয়? নিরুত্তর রইল পুষ্পিতা। এক পলক তানজিফের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি নত করে ফেলে। তানজিফ পুনশ্চ প্রশ্ন করল, আমার এতদিনের পাগলামি, ভালোবাসা এসব কি সত্যি তোর চোখে পড়েনি? শত অপমান, অবহেলার পরও তো আমি তোর পিছনে পড়েছিলাম। আমার ঠিক কোনো জায়গাটায় ঘাটতি আছে বলতে পারবি? তানজিফ দেখ। হাতের ইশারায় জারিনকে থামিয়ে দিল তানজিফ। উত্তরটা ওকেই দিতে দে। নিশ্চুপ পুষ্পিতা মাথা উঁচিয়ে তানজিফের চোখে চোখ রাখল। তানজিফ তখনও পুষ্পিতার দিকে অনিমেষ তাকিয়েছিল। ভালোবাসা বস্তুটা আত্মিক, অনুভব করার। পিছনে পিছনে ঘুরলেই ভালোবাসা হয়ে যাবে এমন না। যাকে আমি মন থেকে অনুভব করতে পারি না, তার সাথে সারাটা জীবন কিভাবে কাটাবো? হয়তোবা আমার ভালোবাসাটা অনুভব করার বদলে বিরক্তিকর ছিল। যাই হোক, তোর রিলেশনশিপের জন্য শুভকামনা। দোয়া করি পূর্ণতা পাক। আমাদের ট্রিট দিতে ভুলিস না। বলেই উঠে দাঁড়াল তানজিফ। বিষণ্ণ, ভগ্ন হৃদয়ে চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হতেই পুষ্পিতা ব্যতিব্যস্ত হয়ে বলল, তুই প্লিজ আন্টি বা মাকে কিছু বলিস না। মলিন হাসল তানজিফ। অন্যের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবো এমন নিকৃষ্ট অন্তত আমি না। পুষ্পিতা মাথা নুইয়ে লজ্জিত স্বরে বলল, সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। আসলে আমি একটু ডিস্টার্বড ছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কয়েকদিনের ব্যবহার জন্য সরি বলবি? সেই হিসাব করলে তো তোর বাকি জীবনটাই সরি বলতে বলতে পার হয়ে যাবে। অন্ধকার ঘনীভূত হল পুষ্পিতার মুখ জুড়ে। ডোন্ট বি আপসেট। আইম জাস্ট কিডিং। আমি কিছু মনে করিনি। আসলে ওমন ব্যবহার আমি সয়ে গিয়েছে তো তাই। আজকের পর আর কেউ তোকে বিরক্ত করবেও না। বিরক্তির কারণও হবে না। শেষের খুঁচা দেওয়া কথাটা ঠিকই বুঝতে পারল পুষ্পিতা। তানজিফের চোখে চোখ রাখার মতো সাহস হল না তার। আরও বিস্ফোরিত হল তানজিফের শেষের কথাটা শুনে। তবে আমি তোর জন্য করব। যতদিন পর্যন্ত তোকে পাওয়ার সুযোগ থাকবে আমি ততদিন অবধি তোর অপেক্ষায় থাকব। চলবে।